মধ্যরাতে নিজ স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় ছোট ভাইয়ের রুমের দিকে যেতে দেখে বেশ চমকে উঠেছেন নীরব শেখ। অবাকের বিষয় হলো, খানিক আগেও মাইশাকে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছেন তিনি। তবে ছোট ভাই রোহান শেখ বাড়িতে আসতেই মাইশার মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি। পা টিপে টিপে রোহানের কক্ষের দিকে অগ্রসর হন নীরব শেখ। ঘুটঘুটে অন্ধকারে সারা বাড়িটা কেমন নিশ্চুপ নীরবতায় ছেয়ে গেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে ভিতরের ঘরে। রোহানের কক্ষের সামনে আসতেই কেমন এক অদ্ভুত গন্ধ নাকে এসে লাগে নীরব শেখের, সাথে বাঙালির গোয়ানির আওয়াজ। মাইশা ততক্ষণে তার চক্ষুগোচর হয়ে গেছে। দরজায় হাত রাখতেই ভেজা তরলে হাত ভিজে গেল নীরব শেখের। অন্ধকার বিধায় বোঝা যাচ্ছিল না সেগুলো কি ছিল। দরজা ঠেলে ভিতরে উকি দিতেই থ মেরে যায় নীরব শেখ। আবছা আলোয় দেখতে পান রোহান এবং মাইশা শারীরিক সম্পর্কে লিপ্ত রয়েছে। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে তার। কাঁপা কাঁপা শরীরে হাতের তালু দিয়ে কপালের ঘাম মুছে যাচ্ছেন বারবার। হৃৎপিণ্ড ধুক ধুক করছে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না তিনি। চোখে তার অগ্নিশিখা ফুলছে। বরং বংশ পরিচয়হীন মাইশাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আজ নিজ ভালোবাসার মানুষটিকে তাকে এভাবে ঠকাবে নীরব শেখের কল্পনার অতীত। এখন কি করা উচিত ভাবতে পারছেন না তিনি। প্রচন্ড ধাক্কায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। নীরব শেখের উপস্থিতি টের পেয়ে লাফিয়ে ওঠে মাইশা এবং রোহান। যার সুখের জন্য এতটা বছর প্রবাস জীবন পার করলাম, সেই এমন কি করে করতে পারলো? যেই ছোট ভাইকে কষ্ট করে লেখাপড়া করালাম, সে এমনটা করলো কিভাবে? এই বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এদের পৃথিবীতে রাখলে আসল ভালোবাসা বিলুপ্ত হয়ে যাবে। রাগে নীরব শেখের পুরো শরীর থর থর করে কাঁপছে। টেবিলে থাকা ফল কাটার ছুরি দিয়ে এক নাগাড়ে ছুরিঘাত করতে থাকেন তিনি। তাদের কোনো কথা বলার সুযোগ দিলেন না নীরব শেখ। সারা ঘরময় রক্তের নদী বয়ে যাচ্ছে। দুটি তাজা নিষ্প্রাণ দেহ ফ্লোরে উপুড় হয়ে পড়ে আছে। নিজ হাতে লাশ দুটি বস্তাবন্দি করে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যান তিনি। বেশ খানিকটা দূরে একটা স্রোতধারায় বস্তা দুটি ফেলে দেন। বাড়িতে ফিরে হতাশ হয়ে বারান্দায় থপ করে বসে পড়েন নীরব শেখ। চোখ বেয়ে অশ্রু টপ টপ করে পড়ছে। নিজ হাতে স্ত্রী এবং ভাইকে খুন করেছেন তিনি। ভাবতেই কষ্টে বুক ফেটে চিৎকার আসছে। পূর্ব আকাশে সূর্য উকি দিচ্ছে। হয়তো কিছুক্ষণ পরে আজান পড়ে যাবে। চোখের পানি মুছে নিজ কক্ষের দিকে অগ্রসর হন নীরব শেখ। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করাতেই সারা দেহে ভয়ে শিহরণ জেগে ওঠে। বিছানায় চোখ পড়তেই দেখেন মাইশা দিব্যি ঘুমাচ্ছে। ঝিম মেরে দাঁড়িয়ে রইল নীরব শেখ। সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। খানিক আগেই নিজ হাতে মাইশাকে হত্যা করে নদীতে ফেলে দিয়ে এসেছেন তিনি। মরা মানুষ জ্যান্ত হয় কিভাবে? নিমিষেই ভয় যেন তাকে গ্রাস করে ফেলেছে। কাঁপা কাঁপা পদক্ষেপে বিছানার পাশে এসে দাঁড়ান নীরব শেখ। মাইশা ঘুম থেকে জেগে উঠে নীরব শেখের দিকে তাকিয়ে আছে। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছেন যে? মাইশার কোনো কথাই নীরব শেখের কানে পৌঁছাচ্ছে না। মাইশার দিকে বিনয় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? প্রশ্নের বেড়াজালে আবদ্ধ নীরব শেখ একই অবস্থানে ঠাঁই দাঁড়িয়ে আছেন। হঠাৎ নীরব শেখের মা জুলেখা বেগমের চিৎকার পুরো বাড়িটা উত্তাল হয়ে পড়ে। রোহানের ঘরে রক্তের দাগ ফুটে উঠেছে। রোহানও নিখোঁজ। মাইশার ঠোঁটের কোণে পৈশাচিক হাসি নীরব শেখের হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছে। সারা বাড়িতে রোহানের কোনো খোঁজ মেলে নেই। মাইশা ততক্ষণে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে। নীরব শেখ নিজেকে সামলিয়ে নেন। মাইশার চোখে চোখ রাখতে সাহস পাচ্ছে না তিনি। এটা আদৌ মাইশা নাকি কোনো বহুরূপী কেউ? নানান চিন্তা নীরব শেখকে ভাবিয়ে তুলেছে। কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? মাইশার কথায় নীরব শেখের ঘোর কাটে। মেয়েটার মায়াবী চাহনি পাগল করে তুলেছে নীরব শেখকে। হয়তো আমি কোথাও ভুল করেছি।
মাইশাকে আমি যতটুকু জানি ও এমন জঘন্য কাজ করতেই পারে না। অনেক ভালোবাসে আমায়, তার সাথে শ্রদ্ধাও করে। ভাবতে ভাবতে নীরব শেখ শার্টের হাতা কপালে জমে থাকা ঘাম মুছে নেয়। কিন্তু তার কাছে প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে, যদি এটা সত্যি মাইশা হয়, তবে যাকে হত্যা করেছে সে আসলে কি? কে এমন ধাঁধায় পড়ে গেলেন তিনি? মাথাটা তার চিনচিন করছে। কি হলো, আপনি ঠিক আছেন তো? এমন করছেন কেন? স্নেহকাতর কণ্ঠ শুনে নীরব শেখের অন্তর কেঁপে ওঠে। গত রাতে ভুলবশত নিজের ভাইকে হত্যা করেছেন তিনি। এই দায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। দৌড়ে শ্রদ্ধার কাছে ছুটে আসেন নীরব শেখ। এখানেই বস্তাবন্দি দুটি লাশ ফেলে রেখে গেছেন গত রাতে। কিন্তু এ কি, এখানে তো একটা বস্তা, বাকি আর একটা বস্তা গেল কোথায়? সারা শরীর ঘামে ভিজে গেছে। কোমরে হাত রেখে শেষ শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছেন নীরব শেখ। বৌমা, নীরব কই? রোহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আবার নীরব কোথায় গেল? শাশুড়ির কথায় আমতা আমতা সুরে মাইশা জবাব দিল, আজ্ঞে মা, উনি হয়তো রোহানকে খুঁজতে বেরিয়েছেন। মাইশার হাব ভাব দেখে বেশ সন্দেহজনক। জুলেখা বেগম চোখ দেখেই বুঝে ফেলেন হয়তো তার ছেলের বউ তার কাছে কিছু লুকাচ্ছে। মাইশা, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? শাশুড়ির সন্দেহ ভরা কণ্ঠে মাইশাকে চমকিয়ে তুলেছে। না মা, আমি কি লুকাবো আপনার কাছ থেকে? তাছাড়া আমি তো মাত্রই ঘুম থেকে উঠে এসব শুনলাম। জুলেখা বেগম ভ্রু কুঁচকে খানিক তাকিয়ে রইল মাইশার দিকে। জুলেখা বেগম আগে থেকেই মাইশাকে সহ্য করতে পারে না। এমন একটা বংশ পরিচয়হীন রাস্তার মেয়ে অবশ্যই শেখ বংশের পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। তাই জুলেখা বেগম বরাবরই এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। কিন্তু নীরবের তো একটাই কথা, সে মাইশাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই এই এতিম মেয়েকে পুত্রবধূ করে ঘরে তুলেছেন জুলেখা বেগম। নীরব শেখের বাবার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শেখ পরিবারে। পুরো পরিবারের ভার নীরব শেখের কাঁধে এসে পড়ে। এইচএসসি পাস করেই প্রবাস জীবনে পাড়ি দেন তিনি। দীর্ঘ কয়েক বছর প্রবাস জীবন পার করে ছুটি কাটাতে দেশে ফেরেন তিনি। তখনই হঠাৎ একটি মাইশার সাথে একটা বাজারের সামনে পরিচয় হয় নীরবে। মেয়েটা গরিব এতিম বাচ্চাদের জন্য দান বাক্স হাতে দান উঠাচ্ছে। মেয়েটার মায়াবী চাহনি বেশ মায়া লাগিয়ে দেওয়ার মতো। নীরব বেশ খানিকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেয়েটার দিকে। আসসালামু আলাইকুম। জি, আমরা পাশে একটা এতিমখানা থেকে এসেছি। এতিম বাচ্চাদের জন্য টাকা উঠাচ্ছি, যদি কিছু দিতে চান তাদের জন্য। মেয়েটার কণ্ঠেও বেশ জাদু আছে বলতেই হবে। নিমিষেই নীরব শেখের মন ছুঁয়ে দিয়েছে। তার যেন চোখের পলক ফেলতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে সারাদিন এমন ভাবে তাকিয়ে থাকতে। এই যে স্যার, মাইশার পুনরায় ডাকে ঘোর কাটে নীরব শেখের। জি, আমি বড় কিছু দান করতে চাই। তার জন্য আপনাকে আমার ঠিকানায় আসতে হবে। নীরব শেখের কথায় মাইশা রাজি হয়ে যায়। একটা চিরকুটে ঠিকানা লিখে হাতে ধরিয়ে দিয়ে নীরব শেখ চলে আসেন। মাইশা পরের দিন সেই ঠিকানায় দেখা করতে তার সাথে যায়। কিন্তু এটা তো কোনো কফি শপের ঠিকানা বলে মনে হচ্ছে। তাছাড়া দেখা করার সময়ও লেখা আছে সেখানে। জি স্যার, আমি আপনার ঠিকানায় এসেছি। এখন বলেন কি করতে চান আপনি? নীরব খানিক মুচকি হেসে মাইশাকে চেয়ারে বসতে বলে। মাইশা অগত্য চেয়ার টেনে বসে বলে, আসলে আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি। নীরব শেখের কথা শুনে মাইশা হকচকিয়ে গেল। কি এমন বলতে চান এই অপরিচিত লোকটা, যার জন্য এত দূরে নিয়ে আসলো তাকে? জি বলেন, কি বলতে চান? নীরব শেখ খানিক সময় নিয়ে চোখ বন্ধ করে বলতে শুরু করেন, আসলে আমি আপনাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছি। আমি প্রেম ভালোবাসা বিশ্বাসী নই, তাই আপনাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে করতে চাই। আপনি কি রাজি আছেন? কথাগুলো একদমে বলে
শেষ করে নীরব শেখ বড় করে ঢোক গেলেন। উত্তরে আশায় অস্থির হয়ে আছেন তিনি। আপনার সাথে আমার ভালোভাবে পরিচয়টাও হয়নি, আর আপনি কিনা আমাকে বিয়ে করতে চান? সেদিন রাগম্বিত সহায় হয়ে মুখ ফিরিয়ে চলে যাওয়ায় মেয়েটাই আজ নীরব শেখের বিয়ে করা বউ। পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে নীরব শেখের। রোহানের বস্তাবন্দি লাশ সামনে নিয়ে নদীর পাড়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছেন তিনি। হঠাৎ কারো ধাক্কায় নীরব শেখের ঘোর কাটে। পেছনে তাকিয়ে দেখে বন্ধু আরমান দাঁড়িয়ে আছে। কিরে, তোরে সারা এলাকা খুঁজে মরছে আর তুই এখানে? আন্টি তোকে আর রোহানকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছেন। নীরব নির্বাক হয়ে আরমানের দিকে তাকিয়ে আছেন। আরমান খেয়াল করে সামনে একটা বস্তা রক্ত মাখা পড়ে আছে। বেশ আগ্রহ নিয়ে আরমান বস্তাটির দিকে তাকিয়ে রইল। ভাই, এই বস্তাতে কি আছে? নীরব শেখ বেশ ঘাবড়ে গেছেন। কোনো মতে যদি আরমান বুঝতে পেরে যায় বস্তায় রোহানের লাশ আছে, তাহলে সে ফেঁসে যাবে। কই, বস্তাতে তো কিছু নেই, আমতা আমতা কণ্ঠে বলতে থাকেন নীরব শেখ। আরমান ধীর পায়ে বস্তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নীরব শেখ বাধা দিতে চেয়েও ব্যর্থ হলেন। বস্তার মুখ খুলতেই চিৎকার দিয়ে ওঠে আরমান। রোহানের লাশ পুরো রক্তে লাল বর্ণ ধারণ করেছে। তুই নিজে ভাইকে মেরেছিস? তুই মেরেছিস রোহানকে? নীরব শেখের কলার চেপে ধরে ঝাঁকাতে থাকে আরমান। নীরব নিজেকে ছাড়িয়ে নিতে আরমানকে ধাক্কা মারে। প্রচন্ড শ্রদ্ধায় আরমান স্রোতের ধারায় পড়ে যায়। নীরব শেখ বুঝতে পারে পুনরায় খারাপ কিছু হতে যাচ্ছে। নদীর স্রোত বেশ জোরালো। কয়েক সেকেন্ডে আরমানকে ভাসিয়ে নিয়ে যায়। নীরব শেখের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ভেসে উঠেছে। নিজ প্রাণ প্রিয় বন্ধুকেও ছাড়ল না সে। নীরব শেখ দ্রুত পদক্ষেপ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কি হচ্ছে এসব তার সাথে? আর কেনই বা হচ্ছে? সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হালকা কুয়াশায় চারপাশটা ভালো দেখা যাচ্ছে না। ধীর পায়ে ঘরে প্রবেশ করেন নীরব শেখ। খানিকক্ষণ পর পর দীর্ঘশ্বাস ফেলছেন তিনি। চোখের কোণে পানি জমে আছে। কি হলো, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলেন? ভারী কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখেন মাইসা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। মাইসার খোলা চুলগুলো আকাশে এলোমেলো ভাবে উঠছে। কণ্ঠটাও কেমন ভারী হয়ে উঠেছে। কে কে তুমি? আমি জানি তুমি আমার মাইসা হতেই পারো না। সত্যি করে বলো, কে তুমি, আর কেন করছো এসব? নীরব শেখের কথা শুনে মাইসা বিরক্তিকর হাসি হেসে তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। যদি বলি আমি কোনোদিন মাইসা ছিলাম না, তখন কি করবেন আপনি? মাইসার কথায় রহস্য লুকিয়ে আছে। নীরব শেখ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মানে কি বলতে চাচ্ছ তুমি? বড় করে দম নিয়ে নীরব শেখ প্রশ্নসূচক দৃষ্টিতে মাইসার মুখ পানে তাকিয়ে আছেন। যে সে সময় হলে ঠিক জানতে পারবেন, মিস্টার আরিফ। ওহ সরি, নীরব শেখ। মাইসার মুখে আরিফ ডাক শুনে ঘাবড়ে গেছেন নীরব শেখ। সারা শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। ভিতরে কেমন অস্থিরতা কাজ করছে। কাঁপা কাঁপা গলায় পুনরায় জিজ্ঞেস করেন, সত্যি করে বলো তুমি কে? মাইসা বিকট শব্দে হেসে ওঠে। আমার আসল পরিচয় জানার আগে নিজের মায়ের কথা ভাবুন, কারণ তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। পুনরায় অট্টহাসিতে মেতে উঠেছে মাইসা। অন্ধকার বাড়িটা দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। নীরব শেখ বুঝতে পারলেন তার মায়ের বিপদও রয়েছে। গাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। তার ভিতরে প্রচন্ড উত্তেজনা কাজ করছে। তুমি আমার মায়ের সাথে কি করেছো? দোহাই তোমার, আমার মায়ের কোনো ক্ষতি করো না। আত্মকণ্ঠে একই কথা বলে যাচ্ছে বারবার, কিন্তু এতেও মাইসার মনে কোনো মায়া হলো না। তার অট্টহাসি না থামিয়ে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়ে নীরব শেখ হাত জোর করে বসে পড়েন মাইসার সামনে। নীরবের কাণ্ড দেখে মাইসা আরো বেশি খুশি হয়েছে। হঠাৎ পাশের রুম থেকে আত্মচিৎকারের আওয়াজ নীরব শেখের কানে পৌঁছায়। এটা তার মা জুলেখা বেগমের চিৎকার। নীরব কোনো দিকে
ভ্রুক্ষেপ না করে সোজা আওয়াজের উৎস খুঁজতে থাকে। আওয়াজটা পাশের একটা রুম থেকে আসছে। রুমটা বেশ পুরনো, কয়েক যুগ আগে থেকেই এই ঘরে কেউ আসে না। চলিত আছে এই ঘরে নাকি নীরবের দাদু ছবি আঁকতেন, তাই দাদুর মৃত্যুর পর বন্ধ পড়ে আছে ঘরটা। নীরব দ্রুত গতিতে ঘরের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। চারিদিকে কেমন বিদঘুটে গন্ধ। এই গন্ধ আগেও কোথায় পেয়েছিলেন তিনি। হঠাৎ মনে পড়ে গত রাতের কথা। গত রাতে রোহানের ঘরের আশেপাশে তিনি এমন বিদঘুটে গন্ধ আবিষ্কার করেছিলেন। চারিদিকে চক্ষুষ করেছিলেন নীরব শেখ। না, ঘরের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না, তবে সেই আত্মচিৎকার কোথা থেকে এলো? শরীরের প্রতিটা শিরা উপশিরা রক্ত টগবগ করছে নীরব শেখের। যে করেই হোক মায়ের কোনো ক্ষতি হতে দিবে না তিনি। কিন্তু তার আগে মায়ের খোঁজ তো মিলতে হবে। হঠাৎ নিঃশ্বাস ফেলার শব্দে নীরব শেখ ভয়ে ঠান্ডা হয়ে যান। হয়তো কেউ আছে এই ঘরটাতেই। মা, ও মা, আমি নীরব, তুমি এখানে আছো কি? অশ্রুসিক্ত নয়নে আত্মকান্না ভরা কণ্ঠে বারবার একই শব্দ উচ্চারণ করেছিলেন নীরব শেখ। নীরব রোগাক্রান্ত কণ্ঠে ফিসফিসিয়ে জুলেখা বেগমের ডাক। নীরব মুহূর্তে ঘুরে দাঁড়ায়। জানলার পাশে সিলিং এ ঝুলছে মায়ের আত্মমরা দেহ। নীরব বিকট চিৎকার ভেঙে পড়েন। দৌড়ে মায়ের কাছে চলে আসেন। মা, ভয় পেও না, তোমার কিছু হবে না, আমি চলে এসেছি তো। কান্না জড়িত কণ্ঠে নীরব শেখ জুলেখা বেগমকে সাহস দিতে লাগলেন। পর মুহূর্তে নীরব শেখ খেয়াল করেন মায়ের দেহ ঠান্ডা হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, হাত পা ছেড়ে দিয়েছেন জুলেখা বেগম। আকাশ ফুরানো চিৎকার, ফেটে পড়েন নীরব শেখ। চোখের সামনে মায়ের মৃত্যু যেন তার মৃত্যুর স্বাদ। আপনজন হারালে কেমন লাগে এবার বুঝতে পারছেন তো মিস্টার আলী? আমি আপনাকে আর নীরব বলবো না, কারণ সত্যি লুকোনোর মানুষ যে আর বেঁচে নেই আপনার। মাইশার এমন কথা। ঘুরে তাকান নীরব শেখ। তিনি বুঝতে পেরেছেন ততক্ষণে এটা মাইশা নয়, মৃত্যু। ভুরু কুঁচকে অবাক সূচক প্রশ্ন ছুড়লেন তিনি। বাহ, নামটা দেখছি ভালোই মনে আছে আপনার। ঠোঁটের কোণে বিরক্তিকর হাসি নিয়ে তাকিয়ে আছে মাইশা রূপী মৃত্যু। নীরব শেখের মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগের কথা। সময়টা 2016 সাল। বাসর ঘরে বধূ সেজে গুটিসুটি মেরে বসে আছে মিতু। সৎ মায়ের জোড়াজুড়িতে এক ভিন্ন দেশি লোকের সাথে বিয়ে হয়েছে তার। কথা হয়েছে বিয়ের পর মিতুকে নিয়ে বিদেশে চলে যাবে উনি। লোকটার নাম আরিফ। শুনেছে সে মায়ের কাছে। ছ্যাংলা গড়নের বেশ ফর্সা লোকটা। মিতুর সৎ মাকে টাকার লোভ দেখিয়ে রাজি করিয়ে দিলেন তিনি। কিন্তু মিতু তো অন্য একজনকে ভালোবাসে। ছেলেটার নাম সবুর। মিতুকে সে ভীষণ ভালোবাসে। টাকার কাছে বিক্রি হয়ে সৎ মাকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেন সৎ মা আম্বিয়া বেগম। সবুর প্রিয় মানুষকে না পাওয়ার ব্যথা সহ্য করতে না পেরে কোথাও হারিয়ে গেছেন, হয়তো আত্মহত্যা বেছে নিয়েছে, না হয় অনেক দূরে চলে গেছে যেখানে তাকে কেউ খুঁজে পাবে না। সবুরের কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলে মিতু। অচেনা বাড়ি, অচেনা মানুষজন, আর মানুষজন বলতে 3 জন লোককেই চোখে পড়েছে মিতুর। বেশ ঘাবড়ে আছে সে। খানিক বাদে দরজা ঠেলে ভেতরে ঢুকে আরিফ। মিতু ঘাড় উঁচিয়ে দেখে আরিফের সাথে বাকি 3 জনও আছে। কিন্তু সে মায়ের কাছে শুনেছে পাশের রাতে নাকি শুধু স্বামী স্ত্রী থাকেন। তবে কেন এই 3 জনও এলেন ওনার সাথে? হয়তো মা মিথ্যে বলেছে। সহজ সরল মিতু চুপটি মেরে বসে আছে খাটের এক কোণায়। আরিফ ধীর গতিতে কাছে এগিয়ে গিয়ে বসে। ভুরু কুঁচকে তাকায় মিতুর দিকে। তখনও সব অজানা মেয়েটার কাছে। তার সাথে কি ঘটতে চলেছে তার ভাবনার বাইরে। হঠাৎ মিতু খেয়াল করে সাথে থাকা লোকগুলো একে একে মিতুর দিকে অগ্রসর হচ্ছে। মিতু এইবার খানিক ঘাবড়ে গেল। আরিফের পর মুহূর্তে টান দিয়ে মিতুর দুপাট্টা কেড়ে নিল। অসহায়ের মতো তাকিয়ে আছে মিতু। তবে কি তার
সৎ মা জেনে বুঝে মিতুকে এভাবে হাতে তুলে দিয়েছে? মিতুর চোখের কোণে পানি জমে গেছে। সাথে আসা দুজনে দ্রুত গতিতে মিতুর 2 হাত ধরে বিছানায় শুইয়ে দিল। মিতুর আর্তচিৎকার জানলার স্বচ্ছ কাচে ধাক্কা খেয়ে ফিরে আসছে বারবার। পাল্লাক্রমে সতীত্ব হরণ করতে লাগলো অবলা মিতুর। রক্তাক্ত শরীরে ছটফট করতে লাগলো সে। কারোর দোয়া হলো না সেদিন। খায়েশ মিটিয়ে অচেনা মিতুকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা। আজ কেটে গেছে কয়েক বছর। মিতু এখনো বেশ ভালো মনে আছে আরিফের চেহারা। নীরব শেখ বড় করে ঢোক গিললেন। সেদিনের আরিফ তো তিনিই ছিলেন, কিন্তু মিতুর চেহারার এত পরিবর্তন কিভাবে এখনো অজানা নীরব শেখের কাছে। মিতু, তুমি এখনো বেঁচে আছো? অবাকসূচক প্রশ্ন ছুড়লেন নীরব শেখ। হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। তোমাদের সবাইকে শেষ করব, কাউকে বাঁচতে দিব না। তোদের জন্য আমার সবুরকে মরতে হয়েছে। আমি হয়েছি অসতী। সেদিন তোর ভাইয়ের রুমে যেই মেয়েকে দেখেছিস, ওটা আমি ছিলাম না। ওটা তোর রোহানের প্রেমিকা, যাকে আমি ডেকে এনেছিলাম সেদিন রাতে। আমি তোকে এক ধরনের ড্রাগ দিতাম, যেন আমার প্রতিবিম্ব সব মেয়ের মধ্যে দেখতে পাস। আমার রোহানের দরজায় যেই তরলটা লাগানো ছিল, ওটা একটা পয়জন, যেটাতে মানুষের শরীরে ঘামের মধ্যে প্রবেশ করে তাকে দ্বিগুণ উত্তেজিত করে দেয়। নীরব শেখ বুঝতে পারে সব কথা। তুই আমার পরিবারকে শেষ করেছিস, আমি তোকে ছাড়ব না। বলতে বলতে তেড়ে আসছেন নীরব শেখ। মিতুও তৈরি আছে। রামদা হাতের আগাম্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে নীরব শেখের দিকে। কাছে আসতেই বিকট আওয়াজে গর্জে ওঠে মিতু। নীরব শেখের শরীর থেকে মাথা আলাদা হয়ে ছিটকে পড়ে ফ্লোরে। বড় বড় দৃষ্টিতে তাকিয়ে রইল মিতু। এখনো রাগে ফুঁসছে তার শরীর। মাথাবিহীন মরদেহে পড়ে আছে এক পাশে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে শেখ বাড়ির উঠোন। হ্যালো মিস্টার বোরহান। মেয়ে কণ্ঠ শুনেই চোখ জ্বলজ্বল করে ওঠে বোরহানের। জি, কে বলছেন? একটু ভাবভঙ্গিতে উত্তর দেয় বোরহান। আমি মাইসা। হয়তো চিনবেন না। আসলে আমি আপনাকে পছন্দ করি। আগামীকাল রাতে কি সুইট ড্রিম হোটেলে মিট করতে পারবেন আমার সাথে? অচেনা মেয়ের এমন প্রস্তাব লাফিয়ে ওঠে বোরহানের মন। মেয়ের নেশা বড়ই মারাত্মক। যত টাকা যাবে যাক, এই মেয়েকে আমার ভোগ করতেই হবে। কল কেটে ঠোঁটের কোণে ওই পৈশাচিক হাসি হেসে পরের শিকারের অপেক্ষায় রয়েছে মাইশা। একইভাবে বাকি 2 জনকেও কল করে এক একজনকে এক একের টাইমে ডেকে নেয় সে। পরের দিন ঠিক সময় হোটেলে পৌঁছে গেল বোরহান। হ্যালো মিস, এই হোটেলে 5 তলায় মাইশা নামের কোনো এক মেয়ে কি রুম বুক করেছেন? রিসিভারকে জিজ্ঞেস করে বোরহান। কাচুমাচু হয়ে দাঁড়ালো। জি স্যার, উঠেছে তো। রিসিভার রুমটা দেখিয়ে নিজ পথে পা বাড়ালো। বোরহানের চোখে মুখে আনন্দের ঝলকানি। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলে সে। এদিক সেদিক কাউকে দেখা যাচ্ছে না। মিস মাইশা আছেন কি রুমে? না, এখনো কোনো সাড়া নেই। বোরহান খানিক ঘাবড়ে গেল। কাঁপা পদক্ষেপে রুমের ভেতরে প্রবেশ করে লাইট জ্বালানোর জন্য ইলেকট্রিক বোর্ড খুঁজতে থাকে সে। কিন্তু সুইচগুলো কাজ করছে না। মোবাইলের টর্চ জেলে সামনে এগোতে থাকে বোরহান। তবে কি কেউ তাকে ফাঁসিয়ে নিয়ে এসেছে এখানে? নানান প্রশ্ন বাসা বেঁধেছে বোরহানের মনে। আসুন, আপনারই অপেক্ষায় ছিলাম। ভরাট কণ্ঠে চমকে ওঠে বোরহান। মেয়ে কণ্ঠ এত মোটা হয় কিভাবে? তবুও মানুষের আভাস পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে বোরহান। কই আপনি? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কাঁপা কাঁপা গলায় বলে যাচ্ছে বোরহান। সামনের দিকে আসুন। বোরহান ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পেছনে কারোর স্পর্শ অনুভব করে সে। নরম হাতের ছোঁয়া পেয়েই সারা শরীরে লোম দাঁড়িয়ে যায় বোরহানের। নরম বিছানায় এক পাশে রেখে বুকে টেনে নেয় মাইশাকে।
দুজন অনেক কাছে চলে এসেছে। বোরহানকে জোর ধাক্কায় বিছানায় ফেলে দেয় মাইসা। বোরহানের খুশি যেন ধরছে না। মাইসাকে কাছাকাছি পাওয়ার তীব্র ইচ্ছা তার ভিতর। কিন্তু ঘোর কাটাতেই বোরহান খেয়াল করে বিছানায় ভিজে গেছে। তার পাশে দুটো মানুষ উপুড় হয়ে পড়ে আছে। চোখ ডোরে ভালো করে দেখে নেয় সে। মেয়েটার দিকে তাকাতেই দেখে সে হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে। আবছা আলোয় বেশ ভালোই বোঝা যাচ্ছিল। কি করছো তুমি? তোমার হাতে দা কেন? বেশ ঘাবড়ে গেছে বোরহান। উঠে দাঁড়াতে ভুলে গেছে সে। হঠাৎ এক নাগাড়ে দা দিয়ে কুপিয়ে জখম করতে থাকে মাইসা। বোরহানের পুরো শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে। অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। সামনেই ফ্রেম বাঁধানো মাইসার আগের রূপ অর্থাৎ মিতুর ছবি। বোরহানের বেশ ভালোই বুঝতে পেরেছে কেন এই পরিস্থিতি হলো তার। শেষ চেষ্টা হিসেবে হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো সে। কিন্তু মাইসা রূপী মিতুর পিছু পা হতে নারাজ। এক নাগাড়ে কুপিয়ে যাচ্ছে বোরহানকে। হঠাৎ কেউ মিতুর নাম ধরে ডেকে ওঠে। মিতু, মিতু। বুঝতে পারে তাকে কে ডাকছে। এই কণ্ঠ যে তার বড়ই চেনা। সবুর মুখের আনন্দের হাসি হেসে এদিক সেদিক খুঁজতে থাকে মিতু, কিন্তু কোথাও যে দেখা যাচ্ছে না সবুরের। সবুর যে তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। রক্তমাখা শরীরে লাশ তিনটি পাশে নিয়ে বসে আছে সে। ফিসফিসিয়ে এক নাগাড়ে সবুর সবুর বলে যাচ্ছে। সবুরের কাছে যেতে বড়ই ইচ্ছে করছে যে তার। এই কলঙ্কিত জীবনে মুক্তি দিতে চায় সে, আর পাচ্ছে না যে এই কলঙ্ক বেয়ে বেড়াতে। বেলকুনি থেকে শহরটা বেশ ভালোই দেখা যায়। এই শহরের মানুষজন মূল্যহীন। তবে কি লাভ বেঁচে থেকে? খোলা বেলকুনিতে দাঁড়িয়ে ছোটবেলার কথা মনে করে সে। বাবা মা বেঁচে থাকতে কত সুন্দর ছিল জীবনটা। একটা ঝড়েই জীবনটা বরবাদ হয়ে গেছে যে তার। মাটির নিচেই তাকিয়ে মুচকি মুচকি হাসে মিতু। এই মাটিটাও যে তাকে বাঁচায়নি সেদিন। পৃথিবীর সবকিছু স্বার্থপর। এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে মিতু। শেষবারের মতো পৃথিবীটা দেখে নেয় সে। নিজের ফর্সা হাতের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে তো খুনি চোখ বন্ধ করে চাপিয়ে পড়ে বেলকুনি থেকে। শেষ পর্যন্ত নিঃশ্বাসটাও বেইমানি করলো তার সাথে। সেও ছেড়ে গেল তাকে ছেড়ে। সেও বাঁচতে চেয়েছিল 10-5টা মেয়ের মতো, কিন্তু পৃথিবী যে তাকে মেনে নিতে পারেনি।